নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মণি মামিমা। মণি মামিমাকে নিশ্চয়ই চেনেন, অন্তত তাকে দেখেছেন অনেকবারই। একটু বর্ণনা দিলেই চিনতে পারবেন। শ্যামবর্ণ, মোটা সোটা, জাঁদরেল গোছের চেহারা, বেশ শক্ত সমর্থ। এককালে হয়তো সুশ্রী ছিলেন। এখন যাকে দেখলেই মনে হয় যে আর সামান্য একটু ঢ্যাঙা হলে কিংবা মেদটা একটু কম থাকলে এখনো সুশ্রী বলে চালানো যেত। ভালো ভালো দেশি তাঁতের শাড়ি পরনে, গলায়, কানে ও হাতে অতি আধুনিক ডিজাইনের গহনা। আর কোথাও গহনা পরেন না তিনি, তাতে নাকি জবরজং দেখায়। ঘাড়ের উপর এলো খোঁপাটি এলিয়েই থাকে সর্বদা, মুখটি থাকে তাম্বুল রসসিক্ত। দেখেছেন বই কি, বহুবারই দেখেছেন। কোথায় দেখেছেন? কোথায় দেখেননি জিজ্ঞাসা করলে বোধহয় বলা সহজ হতো। তাকে দেখেছেন ধরুন মন্টুদার গানের আসরে, কলেজ স্কোয়ারের পাট মন্দিরে, মাঘোৎসবের প্রার্থনা সভায়, বাগবাজারি কীর্তন দলের পিছু পিছু, ভবানীপুর সাহিত্য সম্মেলনে, বামপন্থী ফেডারেশনের কার্যকরী সমিতির অধিবেশনে, বিলিতি কোনো কোম্পানির অফিসের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে, এছাড়া যে কোনো নাম করা লোকের বাড়ি, বিবাহ থেকে শ্রাদ্ধ, যে কোনো ক্রিয়াকলাপে। কেমন করে সর্বত্রই তিনি নিমন্ত্রণ সংগ্রহ করতেন, এ রহস্য আজও অনাবিষ্কৃত রয়ে গেল। অথচ গত 20 বছর ধরে তো একই রকম দেখে আসছি। কে আছে তার? কেউই নাকি নেই। অবশ্য তার বাঁ হাতে লোহা এবং সিঁথিতে সিঁদুর আছে, যদিচ তাঁর স্বামীকে তিনি ছাড়া কেউই দেখেনি বহুকাল। কিন্তু সে প্রসঙ্গ যদি তোলেন তাহলে আর রক্ষা নেই। কেমন করে 13 বছর বয়সে তাঁর সঙ্গে 28 বছর বয়সের এক জোয়ানের বিয়ে হয়েছিল, তাও সে ছিল চরিত্রহীন। তিনি ওই বয়সেই কেমন তেজস্বী মেয়ে ছিলেন। তিনি করেছিলেন স্বামীর আচরণের প্রতিবাদ। ফলে স্বামী আর বিধবা ননদ তাঁর উপর কি পৈশাচিক নির্যাতন করেছিল। তারপর কেমন করে তিনি পালিয়ে আসেন। মা মারা গেলে বোনের বাড়ি আশ্রয় নিয়ে কিভাবে উদয়াস্ত কৃতদাসীর মতো খেটে তাদের খুশি রাখতে চেষ্টা করেছিলেন। তবুও তাদের মন পাননি। উল্টে ভগ্নিপতি সহানুভূতিশীল ছিলেন বলে ঈর্ষিত হয়ে তার বোন কিভাবে সারা দিন একটা আলমারির মধ্যে পুরে রেখে মারতে বসেছিল, সেখান থেকে বেরিয়ে কেমন করে নিজের চেষ্টায় তিনি লেখাপড়া শিখেছিলেন এবং এখনো আত্মসম্মান বজায় রেখে কেমন করে তিনি জীবিকা নির্বাহ করছেন, এর দীর্ঘ এবং ক্লান্তিকর কাহিনী আপনাকে শুনতে হবে বসে বসে। যদি প্রশ্ন করে বসেন, এখন আপনার চলে কিসে, তো দেখবেন তার ঈশ্বর বিশ্বাসও কারুর চেয়ে কম নেই। তিনি অর্ধনিমিলিত চোখের দৃষ্টি আর একটু চোখের পাতার মধ্যে ঢেকে বলবেন, উনি চালান, আমাদের আর কতটুকু ক্ষমতা বলো ভাই। এরপর আর কোনো প্রশ্নই করা চলে না। ভবানীপুরের কোনো বিখ্যাত বড় রাস্তার উপর এক বিরাট বাড়িতে 3 তলার ফ্ল্যাটে থাকেন তিনি। ঝি আছে, ঠাকুর আছে, বেশভূষা তো আপনারা দেখছেনই। সুতরাং চলে কিসে এটা বড় প্রশ্ন। হয়তো বারবার আপনার গলার কাছে নানা প্রশ্ন ঠেলে উঠবেও, তবু সংকোচে আপনি আর কথাটা তুলতে পারবেন না।
মানব মনের, বিশেষত শিক্ষিত ভদ্র মনের এই রহস্যটা মণিমামিমাও জানেন, তাই তিনি অত নিশ্চিন্ত। মণিমামিমা প্রায়ই আমাদের বাড়ি আসেন, এমনি আরও অনেক বাড়িতেই। কিছু কিছু চাঁদা তুলতে আসেন, সেই সঙ্গে আসেন মেয়েদের হাতের কাজ বেচতে। পাড়ার অনেক বিধবা এবং অনাথা স্ত্রীলোকের নাকি তিনি অভিভাবিকা। ক্রুশে বোনা খুঞ্চে পশুই বেশিরভাগ, এছাড়া ফুল তোলা অথবা নামের আদ্যক্ষর লেখা রুমাল, এই ধরনের নিতান্ত অকিঞ্চিতকর জিনিস বাজারে 3 গুণ দামে বেচে যান তিনি। কিনতেই হয়, নইলে সম্ভ্রম থাকে না। তিনি তো আর যে সে বাড়িতে যান না, বিশিষ্ট ভদ্রলোকদের বাড়িতেই আসেন। বিশেষত যখনই আসেন, হয় কারুর বাড়ির গাড়ি ধার করে, নয়তো ট্যাক্সিতে। তারপর আর তাকে ফিরিয়ে দেওয়া যায় না। নানা রকম গল্প করেন মণিমামিমা। তার সবগুলিরই মূল সুর সাধারণের উপকার করে করে তিনি ক্লান্ত। অথচ কি যে পোড়া দেশের লোক তাকে পেয়ে বসেছে, তিনি ছাড়া যেন মানুষ নেই দেশে। একদিন আমার দিদিমা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ বৌমা, তা আমাদের ছেলেকে দেখনি কতকাল, এখনো তো নোয়া সিঁদুর খোলনি দেখছি। না মা, এই তো 10 বছর আগেও ওই একদিন হঠাৎ খুঁজে খুঁজে এসে হাজির হন। খেতে পাচ্ছি না, চিকিৎসা হচ্ছে না, ছেলে মেয়ের অসুখ, অমুক তমুক, খুব খানিকটা নাকে কাঁদবেন। আসল কথা টাকা চাই কিছু, যা থাকে হাতে সব বাগিয়ে নিয়ে চলে যান। না, উপকার আর কিছুই নেই, ওই যা মাছ ভাতটা খাচ্ছি। কিন্তু সেও অনেক দিনের কথা। মণিমামিমা ধরে রেখেছেন ভদ্রলোকের এক কথা, যখনই প্রশ্ন করবেন শুনবেন 10 বছর আগে একবার স্বামী এসেছিলেন তাঁর। তবে ওই একটা সুবিধা, বর্তমান যুগের শিক্ষিত মানুষ অনেকেই অশোভন বা অস্বস্তিকর কৌতূহল মনে চেপে রাখতে পারে। তবে দিদিমা সেকেলে লোক, তাছাড়া তিনি ওর শ্বশুরবাড়ির সবাইকেই একসময় চিনতেন। কি নাকি একটা কুটুম্বিতাও ছিল, সেই সুবাদেই আমাদের মামিমা। এখন তো এ পাড়া শুদ্ধ সকলকারী। দিদিমা বলতেন, স্বামীটা ওর লেখাপড়া জানা নয় বটে, কিন্তু ওরকম বদও নয়। ওই সব বনে সে বউয়ের জ্বালাতেই তো ওরা দেশান্তরী হয়েছে। কার সঙ্গে কি করে যেন ও বেরিয়ে এসেছিল, সেই ঘেন্নাতে তারা এখানকার বাস উঠিয়ে পশ্চিমে চলে যায়। সেখানে আবার বিয়ে থাও নাকি করেছিল, কিন্তু শুনেছি তো সে প্লেগে মারা গিয়েছে। সে ভূত হয়ে এখনো ওর কাছে টাকা নিতে আসে নাকি? মুখে আগুন এমন মেয়ে ছেলের, ওর ছায়া মারালে পাপ হয়। তোদেরও যেমন ওই নষ্ট মেয়ে মানুষটাকে আবার চা পান খেতে দিয়ে গল্প করিস। তোদের ঠকিয়ে রাস রাস টাকা নিয়ে যায়, তোরা বুঝতে পারিস না। আমরা জানতুম মণিমামিমার কেউ নেই। হঠাৎ একদিন আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে বললেন, ছেলেটা এবার ওদের ক্লাসে ফার্স্ট হয়ে উঠেছে ভাই। এমনি বরাবর চালাতে পারে তবে তো বুঝি। ছেলে? সে আবার কি? ছেলে আছে নাকি ওর? কে যেন সোজাসুজি প্রশ্নই করল। মুখে একটা পান পুড়তে পুড়তে সহজ কণ্ঠে বললেন, না, আমার বোনের ছেলে। তা ওর মা তো ওকে প্রসব করেই চোখ বুঝল। সেই একদিনের ছেলে থেকেই মানুষ করছি। ও আমার ছেলেরও বাড়া। মাসিমা প্রশ্ন করেছিলেন,
কোন বোন আপনার? আপনার তো ওই এক বোনই শুনেছি, সেই আপনাকে আলমারিতে পুরে। না না, হ্যাঁ, আমার আপনার বোন ওইটি বটে। এ বলছি আমার মাস্তুতো বোনের কথা, আমার নিজের মাস্তুতো বোন। মণিমামিমা চলে গেলে আড়াল থেকে শুনলুম দিদিমা মুখ বাঁকিয়ে বললেন, মুখে আগুন, মুখ পুরীর, মরণও হয় না, দিন রাত ঝুড়ি ঝুড়ি মিছে কথা। ওর যারা আপনার লোক আছে তারা কেউ ওর মুখ দেখে নাকি? যার সঙ্গে বেরিয়ে এসেছিল সে যখন ফেলে চলে গেল, রোগে রোগে আধমরা, খেতে পাচ্ছে না দেখে ওর দিদি নিয়ে গিয়ে বাড়িতে পুড়লে। ও মা, একটু যেমন ভালো হয়ে উঠল তারই কপালে নুড়ো জ্বাললে। মারতে যাবে না তো কি, বেশ করেছিল, আলমারিতে পুড়ে রেখেছিল। মাসিমা প্রশ্ন করলেন, এ তবে কার ছেলে? কার ছেলে বুঝে দেখ তোরা। হঠাৎ একদিন শুনলুম ওর কোন বোনের অসুখ, তার খেজমত করতে যাচ্ছে। 3 মাস পর ফিরে এলো ওই ছেলে নিয়ে। কি সমাচার? না, বোন পোয়াতি অবস্থায় রোগে ভুগছিল, প্রসব করি মারা গেছে। সেখানে দেখবার কেউ নেই বলে ও নিয়ে এসেছে। তা তো এলি, তা তোর অমন পোড়ার দশা কেন? রোগা সাদা হয়ে গেছিল একেবারে, চুল টুল উঠে মরার আকার। আর যদি তার বাপই থাকবে, কই সে তো একবারও দেখতে এলো না। মুখখানা বিকৃত করেন দিদিমা। ইদানিং আরো একটা কানাঘুষো শুনছিলাম, কতকগুলি মেয়েও নাকি ওর আছে, পুষ্যি মেয়ে। তাদের সব ইতিহাসও তৈরি। কার সমস্ত আত্মীয় স্বজন একদিনে কলেরাতে মারা গিয়েছিল, কাকে শিয়ালদা স্টেশনে কুড়িয়ে পেয়েছেন, কোন বাপ মা মরা মেয়ের মামা তাকে কোন বিহারি মুদির কাছে 100 টাকায় বেচতে যাচ্ছিল, পাড়ার ছেলেরা উদ্ধার করে তার হাতে দিয়েছে। এমনি সব বিচিত্র চমকপ্রদ বিবরণ। 5-6 থেকে শুরু করে 8-10 বছরের মেয়ে প্রায় গুটি 6 এসে জড়ো হয়েছিল নাকি তার কাছে। তারা এখন সকলেই প্রায় তরুণী। তাদের জন্য ওকে করতেও হয়েছে অনেক। শহরতলি অঞ্চলে একটি স্বতন্ত্র বাড়ি ভাড়া করতে হয়েছে, শিক্ষয়িত্রী রাখতে হয়েছে একজন। লেখাপড়া ছাড়া কিছু কিছু শিল্প শিক্ষার ব্যবস্থাও করেছেন। 2টি মেয়ে নাকি প্রাইভেটে ম্যাট্রিকও দিয়েছে, এখন কলেজের পড়া পড়ছে। না, মেয়েদের উনি স্কুলে দেবার পক্ষপাতী নন, তাতে মাপ করবেন আপনারা। আপনাদের কথা আলাদা, আপনারা মেয়েদের উপর কড়া নজর রাখেন, কিন্তু তিনি তো একা মানুষ, নানান তালে ঘুরে বেড়াতে হয়। এ অবস্থায় ওদের স্কুলে দেওয়া মানে স্বভাব চরিত্রটি বিগড়ে দেওয়া, সর্বনাশের পথেই ঠেলে দেওয়া বলে ধরে নিতে পারেন। তা তিনি পারবেন না। ভগবান অতগুলি অনাথা মেয়েকে যখন তার হাতেই এনে ফেলে দিয়েছেন, তিনি সাধ্যানুযায়ী তাদের কল্যাণই দেখবেন। আর লাভই বা কি বলুন? সেই বিয়েই যখন দিতে হবে, পাশ করা মেয়ে বলে খরচা কিছু কম হবে, উল্টে তখন উপযুক্ত জামাইয়ের খোঁজে আরো বেশি টাকা লাগবে। তার চেয়ে মোটামুটি সাংসারিক কাজকর্ম, কিছু কিছু লেখাপড়া, এই তো ঢের। যাদের শক্তি বা রুচি আছে তারা প্রাইভেটেই পড়ুক না কেন। চাকরি বাকরি না, মেয়েদের চাকরি করাটাকে তিনি সমর্থন করেন না। যার যা, সবাই যদি অফিসে গিয়ে বসে কলম পেশে তো ঘর সংসার দেখে কি, লাভও কিছু হয় না বিশেষ। 2টো ঝি চাকর বেশি রাখতেই একজনের আয় চলে যায়।
এদের জন্য ইদানিং মণিমামিমার কাজ ঢের বেড়ে গিয়েছিল। চাঁদা তুলতে হতো বেশি করে। 6-7টা পেট চালানো তো বড় সহজ কথা নয়। রান্না বান্না সব ওরা নিজেরাই করে নেয় অবশ্য, কিন্তু জি একটা রাখতে হয়। শিক্ষকও একজন আছেন, খরচা কি কম? তাছাড়া ওদের বিয়ের ভাবনা আছে। ইদানিং মণিমামিমা একটা মোটা চাঁদার খাতা করেছিলেন, মাসিক চাঁদা ব্যবস্থা সব। বলেন, এই থেকেই একটা বিয়ের ফান্ড খুলেছি, যা ওঠে তার অর্ধেক চুল চিরে বিয়ের জন্য তুলে রেখে দিই, বাকি টাকাতে দুঃখ ধান্দা করে চালাই কোনো মতে। বিয়ে তো দিতেই হবে। তা মণিমামিমার বাহাদুরি আছে। চাঁদার খাতায় নামের লিস্ট দেখলে আপনার মনে সম্ভ্রম উদ্রিক্ত না হয়ে যায় না। সমস্ত বড় বড় লোক, মেয়র, ডেপুটি পুলিশ কমিশনার, হাইকোর্টের বিচারপতি, নেই কে। অথচ ওর কোনো রসিদ বই নেই। মণিমামিমা বলেন, রসিদ করতে গেলেই একটা নাম দিতে হবে। সে পুলিশ অনেক হাঙ্গামা। তার চেয়ে ধরুন, এরা আমারই মেয়ে, নিজের ক্ষমতায় কুলোয় না, ভিক্ষে করে মেয়েদের মানুষ করি। এর আবার রসিদ কি? যার মন হবে সে দেবে, নইলে দেবে না। জোর তো নেই। আমাকে বিশ্বাস না হয় যদি, রসিদ বইতে একটা নাম ছাপা দেখলেই বিশ্বাস হবে কেন? এইসব আশ্রমের নামে চুরি জোচ্চুরি কারবার কি কখনো চলেনি আমাদের দেশে? এসব কথার পরে আর রসিদ চাওয়া যায় না, বরং এমন পরিষ্কার কথাবার্তার পর শ্রদ্ধাই হয় মনে মনে। তবু একদিন দেখলুম আমার মা একটু রূঢ় ভাষাতেই ওকে জানিয়ে দিলেন যে চাঁদা আর তিনি দিতে পারবেন না। মা বললেন, আমাদের পয়সা ঠিক আপনার মতো সস্তা নয় বৌদি, যে আপনার একটা মোটা রোজগারের চেহারাটা ঢাকতে নিজেদের কষ্টের পয়সা খরচা করে আর একটা রোজগারের ব্যবস্থা করে দেব। আপনি অতিরিক্ত চালাক, কিন্তু বোকাদেরও একসময় চোখ ফোটে। মণিমামিমা কিছুমাত্র বিচলিত হলেন না, তার মুখও লাল হলো না। তিনি বরং ধীরে সুস্থে নিজের ডিবে খুলে কয়েকটা পান বার করে মুখে পুরে বললেন, সে আপনার মর্জি ভাই, কি বলবো বলুন। তবে যা শুনেছেন তা হয়তো সত্যি নাও হতে পারে। আমাদের দেশে এই ধরনের আশ্রম দেখলে এই লোকে বদনাম দেয়। যা শুনেছি তা সবার নাই বললুম বৌদি, কিন্তু আপনার ছেলে MA পড়ে, প্রত্যহ প্রাইভেট গাড়িতে চড়ে কলেজ যায়, বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখে, রেস্তোরাঁয় খেতে তার একদিনে নাকি 100 টাকা খরচা হয়। আপনারও মাসে 700-800 টাকা সংসার খরচ। গাড়িখানা আপনারই হেফাজতে থাকে। এসব আসে কোথা থেকে সেটা বুঝিয়ে বলতে পারেন সকলকার সামনে? তোমাদের কাছ থেকেই আসে। চাঁদা কি আর কম ওঠে? আমি দিনরাত পরোপকার করে বেড়াবো, সে কি না খেয়ে? না ভাই, অত নিঃস্বার্থ পরোপকারী আমি নই। চাঁদার খাতাটা একটু খুলে যোগ দিয়ে দেখুন না বৌদি, ক হাজার টাকা চাঁদা ওঠে। মামিমা উঠে দাঁড়ালেন, বললেন, ভিক্ষে দেবার কথা ভাই, খুশি হয় দেবে, না হয় দেবে না। অত কৈফিয়তে আমার দরকার কি? আচ্ছা আসি। এরপর শুনলুম আমাদের পাড়ার অনেক বাড়িতেই তাঁর চাঁদা বন্ধ হয়েছে। ক্রমে তিনি আমাদের পাড়া একেবারেই ছেড়ে দিলেন। তাঁর প্রতি এই বিতরাগের কারণটা কি পরিষ্কার করে কেউ বলেনি বটে, কিন্তু সেটুকু অনুমান করে নেবার মতো বয়স আমাদের হয়েছিল। আমরা মনে মনে বরং মণিমামিমাকে বাহাদুরি দিলুম। একা মেয়ে ছেলে এই দুঃসাহসিক ব্যবসা করা এবং সঙ্গে সঙ্গে তার কামোফ্লেজের ব্যবস্থা করা, বাহাদুরি আছে বই কি। এরপর
ক্রমে ক্রমে ভুলেই গিয়েছিল মণিমামিমাকে। হঠাৎ একদিন খবর পেলুম মণিমামিমা আত্মহত্যা করেছেন। আবারও একটা কুৎসার তরঙ্গ উঠল চারিদিকে। আবারও কিছুদিন ধরে চলল আলোচনা। অনেক কথাই শুনলুম। আবার বিস্তর পাক ঘুলিয়ে উঠল। তারপর আবার সব শান্ত হয়ে গেল। মণিমামিমাকে সবাই ভুলে গেলুম। আলোচনা এবং অনুমান যতই হোক না কেন, মণিমামিমার আত্মহত্যার কারণটা রহস্যই রয়ে যেত যদি না ওর বহুদিনের পুরনো ঝি সোহাগী বছরখানেক পরে আমাদের বাড়িতে কাজ করতে আসত। আবার পুরনো স্মৃতিতে জোয়ার জাগল। জিজ্ঞাসাবাদ, কিছু বলা, কিছু না বলা, তারই মধ্য দিয়ে আস্তে আস্তে প্রকাশ পেল সম্পূর্ণ কাহিনীটি। মণিমামিমা বেপরোয়া ছিলেন। জীবনে কখনো কোনো সংস্কার তাকে বিচলিত করতে পারেনি। কিন্তু কাল হল ওর সন্তান কামনা। যুগ যুগ ধরে যে পিপাসা নারীকে পাগল করেছে, সেই পিপাসা এমনকি মণিমামিমাকেও দুর্বল করে তুলল। তিনি সন্তান গর্ভে ধারণ করলেন এবং যথাসময়ে প্রসবও করলেন। ছেলে যখন হয়েছিল তখন অতটা ভাবেননি। ছেলে বড় হয়ে বাড়িতে, বিশেষত মার ঘরে মাঝে মাঝে নূতন আগন্তুক দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতে লাগল। আর একটু বড় হতে নানা প্রশ্ন শুরু করল। মণিমামিমারও এবার লজ্জা বোধ হল। তাছাড়া বয়স অনেকটাই হয়ে গিয়েছিল, উপার্জন এমনিতেও কমে আসছিল। তিনি বাড়িতে লোক আসা বন্ধ করলেন। কিন্তু টাকা তো চাই। সস্তায় হাতের কাজ কিনে চড়া দামে বিক্রি করা, নানা অজুহাতে চাঁদা তোলা, অ্যামেচার থিয়েটার, উপার্জনের সব পথই তিনি চেষ্টা করে দেখলেন। তাতে কোনো মতে পেট চলে হয়তো, কিন্তু কোনো মতে চালাতে তো তিনি চান না। তাঁর যে ছেলেকে মানুষ করতে হবে, যেমন তেমন করে করলে চলবে না। ধনীর সন্তানের মতো আদরে স্বাচ্ছন্দ্যে সে বড় হবে, বন্ধু সমাজে নেতৃস্থানীয় হয়ে থাকবে, ভবিষ্যৎ জীবনে হবে দেশের নেতা শাসক। মণিমামিমার আশা যে অনেক। সুতরাং টাকা চাই, অনেক টাকা। অগত্যা মেয়েদের কুড়িয়ে পেতে শুরু করলেন। শুধু মেয়েদেরই কুড়িয়ে পান, ছেলেদের নয়। কখনোই কি অনাথ ছেলেদের তাঁর চোখে পড়ে না? এ প্রশ্ন কেউ কেউ করেছিল বই কি। তিনি অনায়াসে উত্তর দিতেন, হ্যাঁ, অভাব কি, কিন্তু মেয়েদের একটা এস্টাবলিশমেন্ট করেছি, আবার ছেলেদের জন্য একটা। অত পয়সা কই, একসঙ্গে তো রাখা যায় না, আমরা সেকেলে মানুষ। সুতরাং প্রশ্নটা ওইখানেই থেমে যেত। মণিমামিমার বুদ্ধির অভাব ছিল না। এ ধরনের ব্যবসাতে কোন কোন দিক থেকে বিপদ আসে তা তিনি জানতেন। সেজন্যে খুব সাবধানে এগিয়েছিলেন তিনি। সত্যি, খুব ছোট মেয়ে এনে তাঁর আশ্রমে বেশ কিছুদিন খাইয়ে দাইয়ে মানুষ করেছিলেন। প্রথম প্রথম দু একজনকে সেখানে নিয়েও গেছেন। উপার্জনের কোনো প্রশ্ন সেদিন কারুর সুদূর কল্পনাতেও যায়নি। তারপর তাদেরই নাম করে যখন চাঁদা তুলতে শুরু করলেন, তখন আরও নিরাপদ হয়ে গেল আবরণটা। পরে কে এলো বা কত বয়স তা নিয়ে কে মাথা ঘামাবে। মণিমামিমার পয়সার অভাব রইল না। এই সমস্ত মিথ্যাচার, ছলনা যদি পাপ বলেন তো পাপও। একে কিন্তু অনায়াসে তপস্যাও বলা চলবে। কারণ এ সবই দরকার হয়েছিল তাঁর ছেলের জন্যে। ছেলেকে যেন পুজো করতেন তিনি। ছেলে তাকে অভিভূত আচ্ছন্ন করে রেখেছিল।
দিলীপের সামান্যতম সুখ সুবিধার জন্যে যে কোনো মানুষের যে কোনো সর্বনাশ করতেও বোধ হয় বাধ্য না তাঁর। দিলীপকে তিনি ভয়ও করতেন সেই জন্যে। তার চোখে যদি তিনি কোনোদিন নেমে যান, কোনোদিন যদি ঘুণাক্ষরেও সে টের পায় তাঁর আয়ের উৎস, অতীত বা বর্তমান, তাহলে আর কোনোদিন যে তিনি তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। অথচ ছেলের ভালোবাসার সঙ্গে শ্রদ্ধাও যদি না পেলেন, তবে এ জীবনে আর পাবার রইল কি? দিলীপ কি মাঝে মাঝে দুই একটা অতিশয় সরল প্রশ্নে তাকে বিব্রত করে তুলত না? নিশ্চয়ই তুলত। আর সেই সব মুহূর্তগুলি জীবনের সংকটতম মুহূর্ত। অজস্র মিথ্যা বলতে হতো, উপন্যাসই রচনা করতে হতো মুখে মুখে। প্রয়োজনই যেন শক্তি যোগাত তাঁকে। প্রাণপণে বিশ্বাসযোগ্য মিথ্যার জাল রচনা করে যেতেন। দিলীপ বড় হল, লেখাপড়া সে শিখল সত্যি। সাধারণ সংজ্ঞায় যাকে বকে যাওয়া বলে তা সে গেল না। সসম্মানে এমই পাশ করল। আইনের ক্লাসেও ভর্তি হল। মণিমামিমা বললেন, IAS দে। দিলীপ রাজি হল না। সে বললে, ব্যবসা করব। ভয় নেই, মূলধন চাইব না, এমনি ব্যবসা করব। আইনটা জানা থাক, তার সঙ্গে হিসেবের কাজগুলোও শিখে রাখবো মনে করছি। দেখো না, একটা ম্যাজিস্ট্রেটের চেয়ে ঢের বেশি রোজগার করে তোমার পায়ের তলায় ঢেলে দেব। আশায় বিশ্বাসে মণিমামিমার চোখ দুটি জ্বলতে থাকত। কিন্তু মণিমামিমার হিসেবে ওই একটি ভুল হয়ে গিয়েছিল। ছেলেকে তিনি শুধু মানুষ করতে চাননি, বড়লোকের ছেলের মতো মানুষ করতে চেয়েছিলেন। আর সেই হলো সর্বনাশের মূল। দিলীপ পথে ঘাটে ঘোরাফেরা করত, কলেজে যেত, সর্বদা ওর পকেটে থাকত 400-500 টাকা। সুতরাং এতকাল যে তার তেমন মো সাহেব জোটেনি, এই আশ্চর্য। এবার জুটল। এবং দিলীপ একদিন বললে, মা, এ গাড়িটা বেচে একটা নতুন গাড়ি কিনব। বেশি নয়, 1000-5 টাকা হলেই হবে। নিজে চালাতে শিখেছি, পুরনো গাড়ি আর ভালো লাগে না। মণিমামিমা দিন কতকের মধ্যে টাকাটা জোগাড় করে দিলেন। আরও সুবিধা হলো দিলীপের পরভৃত বন্ধুদের। ক্রমে দিলীপের ফিরতে রাত হতে লাগলো। আগে আগে অতটা গ্রাহ্য করেননি মণিমামিমা, কিন্তু ক্রমশ ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি যেতে একটু বকাবকি শুরু করলেন। নানা কৈফিয়ত দিতে লাগলো দিলীপ। মিথ্যা তার রক্তে আছে, জন্মটাই মিথ্যায়। সুতরাং মার চেয়ে কম গেল না সে। ক্রমে নানা কানাঘুষোও শুনতে লাগলেন। দিলীপ কলেজে যায় না বহুকাল, কোনো ভদ্র সমাজেও যায় না। একদিন নিজের চোখেই দেখলেন, কলেজে না গিয়ে চৌরঙ্গীর এক রেস্তোরাঁয় বসে হল্লা করছে। ভীষণ চেঁচামেচি করলেন, কিন্তু দিলীপ তখন বেপরোয়া। সে প্রচণ্ড আঘাত দিলে তাকে। তুমি যদি আপনার মা হতে তাহলে এতটা শাসন মানাতো। মাসি আবার মা হয় কবে? নিজের মিথ্যার কাছে নিজেকেই নাকে খত দিয়ে ফিরে আসতে হলো। কিছুতেই মুখ ফুটে বলতে পারলেন না যে আগের কথাটা সত্যি নয়। কিন্তু তাই বলে তিনি অত সহজে হাল ছাড়লেন না। দিলীপ জীবনে প্রতিষ্ঠিত হবে, দিলীপ 10-এর একজন হবে। এই জন্যই তো তাঁর এত নোংরামি, এত কদাচার। সেই দিলীপই যদি যায়, তাহলে এসব কোনো কিছুরই যে অর্থ থাকবে না। শুরু হলো মায়ে পোয়ে লড়াই। দিলীপের মুখে মদের গন্ধ 2-1 দিন পাওয়া গেল বইকি। মণিমামিমা মাথা খুঁড়ে রক্তারক্তি করলেন। মার রক্ত দেখে যেন দিলীপের চমক ভাঙল।
সে অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করল যে আজ থেকে ওসব ছেড়ে দেবে। সে 2-1 দিন বাইরেও গেল না। কিন্তু যে বাঘ ম্যান ইটার হয়েছে সে আর কদিন থাকে? আবারও বেরোতে হলো তাকে। মণিমামিমা টাকা দেওয়া বন্ধ করলেন। সব টাকা ব্যাংকে থাকে। সংসার খরচের মতো 10-20 আনেন আর খরচ করেন। দিলীপ বিপদে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। দেদার ধার করতে লাগলো। তারপর গাড়ি বেচল। তবে সে টাকাই বা কদিন? এরই মধ্যে বন্ধু নরেশ এসে খবর দিলে টালিগঞ্জের দিকে কলেজের মেয়ে, কিছু মোটামুটি চাই। দিলীপের মুখ শুকিয়ে গেল। শুকনো ঠোঁটের উপর জিভটা বুলিয়ে বলল, হোপলেস। তোকে তো বললুম মা একেবারে হাত গুটিয়েছে, কিন্তু এই জিনিস কি তোর জন্যে বসে থাকবে রে? দেখবি, চল আলাপ করিয়ে দিই তোকে। গঙ্গার উপর বুফেতে দেখাও করিয়ে দিলে নরেশ। না, নরেশটা ঠিকই বলেছিল। মনে মনে দিলীপকে স্বীকার করতেই হলো। কিন্তু উপায় কি? টাকা আর কোনো মতে কোথাও থেকে পাবার উপায় নেই। দিলীপ জোর করেই 2-1 দিন উদাসীন হয়ে রইল, কিন্তু রক্তে তার আগুন ধরেছে। সে কি স্থির থাকতে পারে? তার উপর সে আগুনে নরেশ প্রাণপণে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। অবশেষে একদিন দুপুরে এসে খবর দিলে নরেশ, মার একটা গয়না হাতানা আমি রাজি করিয়েছি। নগদ না হোক, ইনকাইন্ড দিলেও চলবে। একটা গয়না নিয়ে চ ভারী দেখে। দিলীপের লুব্ধ দৃষ্টি উৎসুক, ব্যগ্র হয়ে উঠল। সুযোগও মিলল। জড়োয়া নেকলেসটা কোড়া কেটে গেছে বলে মা খুলে ড্রয়ারে রেখেছিলেন। বেশ মনের মতো জিনিস। মণিমামিমা 3-4 দিন অন্তর তাঁর আশ্রমে গিয়ে হিসাব বুঝে নিতেন। যা কিছু আসবে নগদে বা জিনিসে, সব তাঁর কাছে জমা দিতে হবে, এই নিয়ম। তিনি তাদের কোনো অভাব রাখেননি। তাছাড়া তিনি অবিবেচক নন। তাদের ভবিষ্যতের কথাও চিন্তা করেছেন। প্রত্যেকেরই মোটা টাকার জীবন বীমা করিয়ে দিয়েছেন। তার প্রিমিয়াম তিনি দেন। সুতরাং উপার্জনের প্রত্যেকটি পয়সা যদি তিনি বুঝে নেন তো দোষ দেওয়া যায় কি? সেদিনও সেই হিসাব বুঝে নিতে বসেছিলেন। আশ্রমের শিক্ষিকা বা সম্পাদিকা মিসেস রায় টাকা কড়ি বুঝিয়ে দিয়ে শেষ পর্যন্ত বার করলেন একটি নেকলেস। জড়োয়া নেকলেস, হাল ফ্যাশনের। তাঁর আশ্রমের সেরা রত্ন বিএ ক্লাসের ছাত্রী রত্না এটি পেয়েছে। ওর কিন্তু বড্ড লোভ পড়েছে এটায়। ওকে দেওয়া সম্ভব হবে কি? অনেকক্ষণ সেটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন মণিমামিমা, পাথরের মতো। মিসেস রায়ের শেষ কথাগুলো তার কানেই যায়নি। অবশেষে কোনো মতে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলেন, রত্না পেয়েছে? কে দিয়েছে ওকে এটা? ওই নরেশ বলে এক ছোকরা আসে এখানে, তারই কে বন্ধু। দিলীপ না কি নাম বললে যেন। বেশ ছেলেটি। রত্নাকে নাকি বিয়ে করার কথাও বলেছে, প্রথম দিনের আলাপেই। মিসেস রায় হাসলেন। অর্থপূর্ণ হাসি, বোকামি উপভোগের হাসি। হিসাবপত্র বুঝে নিয়ে উঠে দাঁড়ালেন মণিমামিমা।
গহনাটা মিসেস রায়কে ফিরিয়ে দিয়ে বললেন, এটা রত্নাকেই দেবেন। বিয়ে যদি করতে পারে তো করুক, আমার আশীর্বাদ রইল। হ্যাঁ মিসেস রায়, একটা কথা কদিন ধরেই ভাবছি আপনাকে বলবো। মিসেস রায় উৎসুক হয়ে তাকিয়েই থাকেন। আমার শরীর আর বইছে না, ভাবছি এসব ছেড়ে দেব। যদি পারেন তো আপনি চালান, নইলে এদের বিয়ে থা দিয়ে সংসারী করতে পারেন তো সেই চেষ্টাই দেখুন। আপনারও যা আছে বাকি জীবনটা চলেই যাবে। মিসেস রায় স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন ওর দিকে। এ ধরনের কথা আর যার কাছেই হোক, মণি মামিমার কাছে শোনবার আশা করেননি তিনি। অবশ্য তার উত্তর শোনবার জন্য মণি মামিমা অপেক্ষাও করেননি, তখনই বাড়ি চলে এসেছিলেন। এর পরের ইতিহাস নিতান্তই সংক্ষিপ্ত। সেই রাত্রিতেই আত্মহত্যা করলেন মণি মামিমা। নিজেরই একটা শাড়ি গলায়। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।